বিপুল দায় দেনার বোঝা, 2 লাখ কোটি টাকার 135টি নতুন প্রকল্প, 1 লাখ কোটি টাকার পে স্কেল ঘোষণা, বিমান লসে থাকলেও যুক্তরাজ্য চীন থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। এত কিছু করে অর্থনীতিকে আসলে কোথায় রেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? 25 বছরেও এত চ্যালেঞ্জের মধ্যে ছিল না অর্থনীতি। তবে অর্থনীতিবিদরা বলছেন, হাতে পাওয়া অর্থনীতির চেয়ে ভালো অবস্থানে আছে রেখে যাওয়া অর্থনীতি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আমি বাংলাদেশের প্রতি 1.5 বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার মোট 135টি নতুন প্রকল্প হাতে নেয়, যার মোট ব্যয় ধরা হয় 2,03,000 কোটি টাকা। এছাড়া চীন ও যুক্তরাজ্যের সঙ্গে নৌযান ক্রয়ের চুক্তি, 37,000 কোটি টাকার 14টি বোয়িং উড়োজাহাজ ক্রয় সহ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ নতুন বৃহৎ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। গেল 1.5 বছরে ব্যাপক সংস্কার হয়েছে ব্যাংকিং খাতে, বেড়েছে রেমিটেন্স রিজার্ভ, একীভূত করা হয়েছে 5 ব্যাংক, বন্ধ হচ্ছে 9 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। যদিও মূল্যস্ফীতি এখনো বাগে আনা যায়নি, তারপরও বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইস মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে পরিমাণ কাজ হয়েছে সেটি গত 14, 15 বা 24 বছরেও হয়নি। বাংলাদেশ ব্যাংক গত 1 বছরে যে কাজ করেছে, গত 14 বছর, 15 বছর বা 24 বছরে করেছে কিনা আমাকে বলেন, অ্যাড করে বলেন। যে ধরনের সার্কুলারগুলো গেছে, যে ধরনের সংস্কার হয়েছে, যে ধরনের স্ট্রিমলাইনিং প্রসিডিওর আমরা করছি। এই অর্থনীতিবিদ বললেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরই মূলত আর্থিক খাতের ক্ষতগুলো বেরিয়ে এসেছে। তবে তিনি বললেন, আওয়ামী লীগের রেখে যাওয়া অর্থনীতির চেয়ে এখন অধিকাংশ সূচকেই ভালো অবস্থানে আছে দেশের অর্থনীতি। তারা যখন নাকি নিয়েছিলেন তখন তো অনেক ধরনের পুঞ্জীভূত বিভিন্ন ধরনের সমস্যা ছিল, কর্মসংস্থানের সমস্যা ছিল, বিনিয়োগের সমস্যা ছিল, রাজস্ব আহরণের সমস্যা ছিল, ব্যাংকিং ব্যবস্থা একটা ভঙ্গুর একটা অবস্থা ছিল। আগে যেটা অন্তত দুর্নীতি করলে বিনিয়োগ করা হতো, সেই সবগুলোকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সো এই ধরনের সমস্যাগুলি ছিল। এখন তারা যেটা রেখে যাচ্ছেন, কিছুটা স্থিতিশীলতা অর্থনীতিতে আসছে। ওইটার সাথে তুলনা করলে অবশ্যই অনেকগুলি ক্ষেত্রে ইতিবাচক তাদের অর্জন আছে। অর্থনীতিবিদ এম আকাশ বললেন উল্টো কথা। তার মতে, অন্তর্বর্তী সরকার অর্থনীতির কিছুটা উন্নতি করতে পারলেও পট পরিবর্তনের আগের অবস্থানে এখনো পৌঁছাতে পারেনি। 24 সালের জুলাইয়ের আগে আমরা যেখানে ছিলাম সেইখানে আমরা এখনো পৌঁছাইনি, কিন্তু সেখান থেকে মাঝখানে ধাক্কা খেয়ে কিছু এলোমেলো অবস্থা এবং নিচে পড়েছিলাম, সেখান থেকে একটু উঠে একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে আছি। আশা করা হচ্ছে যে যদি আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পাই তাহলে আমরা হয়তো জুলাই অতিক্রম করেও আরও সামনে যেতে পারব। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ অবশ্য বললেন, 24-25 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল দেশের অর্থনীতি। এই মুহূর্ত আমি বলবো যে গত 20 থেকে 25 বছরের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং টাইমে কিন্তু প্রাইভেট সেক্টর বিজনেসেস। রোজার আগেই দায়িত্ব নেবে নতুন সরকার, নতুন চমকও দেখাবে হয়তো। তবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন নির্ভর করছে সরকারের উদ্যোগের উপর। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। টানা কয়েকটি মেয়াদ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার নেই সংসদেই। আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের স্বীকৃতি পাওয়া দলটি এবারের নির্বাচনে একটি আসনও পায়নি। এমনকি তাদের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগেও নেই কোনো জয়। কেন এমন ভরাডুবি? মাইনুল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের। আওয়ামী লীগ সরকারের সময় তারা ছিল আনুষ্ঠানিক বিরোধী দল। এই পরিচয় একসময় জাতীয় রাজনীতিতে আলোচনায় টিকেছিল জাতীয় পার্টি, কিন্তু মাঠের রাজনীতি কিংবা জোরালো সরকার বিরোধী ভূমিকায় তাদের কখনোই দেখা যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে পরিসংখ্যান অনুযায়ী 2008 সালে নবম সংসদ নির্বাচনে 27টি আসন, 2014 সালে দশম সংসদে 34টি, 2018 সালে একাদশ সংসদে 22টি, 2024-এ দ্বাদশ সংসদে 11টি আসন পায় জাতীয় পার্টি। এর মধ্যে 2008-এর নির্বাচনের পর বাকিগুলো আমিও ডামি সহ রাতের নির্বাচন হিসেবে বিতর্কিত।
তবে ফ্যাসিবাদী শাসনামল হিসেবে পরিচিত শেখ হাসিনার সরকার পতনের পর এবারের নির্বাচনে দেশের কোনো আসনেই জয় পায়নি দলটি। এমনকি রংপুর বিভাগ, যাকে দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি বলা হতো, সেখানেও ভরাডুবি হয়েছে দলটির। বিশ্লেষকদের মতে ফ্যাসিবাদের সহযোগী রাজনীতির অভিযোগ দলটির ভাবমূর্তি সংকট তৈরি করেছে। বিরোধী দলের আসনে থেকেও কার্যকর ভূমিকা না রাখায় এবার ভোটারদের আস্থায় প্রভাব ফেলেছে। জাতীয় পার্টির এই কর্তৃত্ববাদ, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্তৃত্ববাদ, একবার সে নিজে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে, আরেকবার কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। 24 বছরের শাসন, এই 54 বছরে জাতীয় পার্টির কারণে আমরা কিন্তু ভুগেছি। 90 সালে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু সে ক্ষমা পেয়েছে। সে ক্ষমাটা সে মনে রাখে নাই, সে আবার কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। সুতরাং সে কিন্তু যদি জাতীয় পার্টি যদি ক্ষমাটা মনে রাখতো, তাহলে কিন্তু জাতীয় পার্টির এই জিনিসটা হতো না। নিজেদের আসন হিসেবে পরিচিত উত্তরাঞ্চলও কোথাও না জেতার পেছনে জাতীয় পার্টির জনগণের জন্য কাজ না করা ও ফ্যাসিবাদের দোসর পরিচিতি প্রধান কারণ বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। উত্তরবঙ্গ তাদের মূল ঘাঁটি জাতীয় পার্টি, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের আবেগ অনুভূতিকে ব্যবহার করে তারা বারে বারে ক্ষমতা এসছে, কিন্তু উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ আসলে তাকে উত্তরবঙ্গ থেকে প্রত্যাখ্যান করছে। কারণ এই মুহূর্তে রংপুর বিভাগ দারিদ্রতম বিভাগ, এই বিভাগের 8টি জেলার মধ্যে 5টি জেলা দারিদ্রতম। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে প্রায় 42 বছর এই দলটি উত্তরবঙ্গের কোনো উন্নয়ন করেনি, কিন্তু বারবারই জিতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 196টি আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। মাইনুল মারুফ, 71, ঢাকা। রংপুর 4 ও 6 আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিএনপি নেতারা অভিযোগ করেন ওই 2 আসনে ভোট কারচুপি এবং ফলাফল পরিবর্তন করে এমপি নির্বাচিত হয়েছে। ওই 2 আসনে ভোট পুনর্গণনার দাবিতে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার পীরগাছা ও কাউনিয়ার হারাগাছে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। রংপুর 4 ও 6 আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। সুমন, কখন ডিসি অফিস ঘেরাও করা হয়েছে? তাছাড়া এখানে যেই নেতাকর্মীরা উপস্থিত আছেন তারা এই বিষয়ে কি বলছেন জানাবেন। যুক্ত হয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এখানে গতকালকেই ঘোষণা করা হয়েছিল 11টার সময় কাউনিয়া পীরগাছা অর্থাৎ রংপুর 4 এবং রংপুর 6 আসনের যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি সমর্থিত, তারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করবেন। নেতাকর্মীরা আসা শুরু করেছে, যেহেতু এই জেলা শহর থেকে উপজেলা শহরের দূরত্ব অনেক বেশি এবং অনেক বেশি নেতাকর্মী তারা সমাগমের কথা বলছেন। তাদের আশা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আরও সময় নিয়ে তারা এখানে উপস্থিত হবেন। আমরা দেখেছি যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে আজকের এই কর্মসূচিকে ঘিরে। আমরা জানি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে ভোট পুনর্গণনার দাবিতে কিন্তু কয়েকদিন থেকে উত্তাল রয়েছে রংপুর 6 এবং রংপুর 4 আসনের যে বিএনপি প্রার্থীর সমর্থক। আমরা রংপুর 4 আসনে যিনি বিজয়ী প্রার্থী আক্তার হোসেন, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তার যে কর্মী তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে এবং তাদের যে নেতাকর্মীরা তারা এখন এলাকা ছেড়ে আছেন। এইদিকে বিএনপির সমর্থক। ধন্যবাদ সুমন আপনাকে, আপনি থাকবেন। আপনার কাছ থেকে পরবর্তীতে যুক্ত হয়ে আবারও আপডেট জেনে নেব আমরা। বিএনপি ও যুব দলের নেতাকর্মীর বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে জামায়াতের হামলার অভিযোগ করেছেন। হামলা, ভাঙচুর, লুটতরাজ করেছে জামায়াত, এমনও অভিযোগ রয়েছে তাদের। শনিবার বিকেলে জামালপুর 5 সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের ভোট গণনার পর সদর
কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও বাঁশচড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফারুক আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের বাড়িতেও ভাঙচুর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নবনির্বাচিত এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বার্সেলোনা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে জামালপুর সদর উপজেলা বার্সেলোনা ইউনিয়নের কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের দোকান লুটপাট সহ মোটরসাইকেল ভাঙচুর করে এবং বার্সেলোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। উপরোক্ত ঘটনাগুলো বাংলাদেশ জামাত ইসলামী ঘটিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ২ জন আটক হয়েছে। শনিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হন। এই সময় বিক্ষুব্ধ লোকজন ২টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি চালের দোকান থেকে দেশীয় চাইনিজ কুড়াল, দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে নাটোরের লালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সংঘর্ষের পরবর্তী কি পরিস্থিতি আছে এই মুহূর্তে তা জানাবেন। এছাড়া এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ এ বিষয়ে কি বলছে তাও জানতে চাই। আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের মামলা হওয়ার বিষয়ে আমরা জানতে পারি নাই। মামলা থানায় হয়নি বলে আমরা শুনেছি এবং ওই এলাকায় ওয়ালিয়া এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং ওই ওয়ালিয়া এলাকার আমরা কথা বলেছি তাইফুল ইসলাম টিপুর সমর্থক এবং ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকের প্রার্থী তার সমর্থকদের মধ্যে যে ঘটনাটি ঘটেছে ওয়ালিয়া বাজারে, সেখানে কিন্তু তাইফুল ইসলাম টিপুর সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তার সমর্থকদের উপরে অতর্কিত হামলা চালায় এবং নৃশংসভাবে তাদের উপরে হামলা করে ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তার সমর্থকরা এবং পরবর্তীতে প্রাণে রক্ষা পাওয়ার জন্য একটি দোকানের মধ্যে আশ্রয় নেয় তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা এবং সেখান থেকে কিন্তু তাদেরকে পরবর্তীতে পুলিশ উদ্ধার করে এবং তারও টিপুর অভিযোগ যে তাদেরকে যাদেরকে মারা হলো তাদেরকে আবার আটক করা হলো এবং তার আবার ২ ঘন্টা পরে সেই দোকানের মধ্যে অভিযান চালিয়ে তালাবদ্ধ ড্রয়ারের মধ্যে থেকে পিস্তল এবং চাইনিজ কুড়াল উদ্ধারের যে ঘটনাটি সেটিকে একটি সাজানো নাটক বা পুলিশের পক্ষপাতমূলক আচরণ বলে দাবি করছেন তাইফুল ইসলাম টিপু। অন্যদিকে ফারজানা শারমিন পুতুলের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বিজয়ের পরে তিনি তার নেতাকর্মীদেরকে শান্ত থাকতে বলেছেন। কোনো ধরনের সংঘর্ষ তো দূরের কথা, কোনো ধরনের প্রতিক্রিয়া ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে দেওয়ার বিষয়ে কিন্তু তিনি নিষেধ করেছেন এবং একই সাথে তিনি ঢাকায় অবস্থান করছেন। এই বিজয়ের পরে কিন্তু তিনি দলীয় প্রধান তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছেন। তো এইরকম পরিস্থিতিতে ফারজানা শারমিন পুতুল বলছেন যে কোনো ধরনের সংঘর্ষ যেই করে থাকুক তিনি এটা বরদাস্ত করবেন না এবং পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটি তিনি বলছেন এবং একই সাথে কিন্তু পুলিশের যে বিষয়টি তাইফুল ইসলাম টিপু এবং ফারজানা শারমিন পুতুল দুজনেই বলছেন যেন তারা নিরপেক্ষ থাকে। ধন্যবাদ বুলবুল আপনাকে। দর্শক, নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ। আগামী মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ওই দিন সকালে ২৯৭টি আসনের বিজয়ী এমপিদের সংসদ ভবনে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকেলে বঙ্গভবনে শপথ হবে মন্ত্রিসভার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার শপথ পড়ানোর মাধ্যমে প্রায় ২ দশক পর সরকার গঠন করবে বিএনপি। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শারমিন নিরার রিপোর্ট।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর থেকে আলোচনায় কবে হচ্ছে ক্ষমতা হস্তান্তর। শুক্রবার রাতে নির্বাচন কমিশন নির্বাচিতদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথের বিষয়টি সামনে এসেছে। নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে কাজ করছে সংসদ সচিবালয়ও। শনিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মন্ত্রিপরিষদ সচিব জানান 2-1 দিনের মধ্যেই হতে পারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। সংসদ সদস্য হিসেবে শপথের পরই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানের জন্য আয়োজন চলছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা প্রদান উনি হয়েছেন, সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। তো যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে। রাষ্ট্রপতিই তো পড়বেন সংবিধান অনুযায়ী। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে সেই শপথ অনুষ্ঠানে অতিথি দাওয়াত পেতে পারেন প্রায় 1000 প্রতিনিধি। একজন থাকেন। শারমিন নীরা, 71, ঢাকা। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সব দল মতের সহযোগিতা ও সমর্থন চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অর্থনীতিকে গতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন তিনি। শনিবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি প্রধান এসব কথা বলেন। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে বলেও জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। নানা শঙ্কা কাটিয়ে জনরায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি। ব্যালটের বাক্সে জমা পড়েছে প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। ভোটের 2 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তিনি জানালেন, এ বিজয় দেশের মানুষের, গণতন্ত্রের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। মত পথ ভিন্ন থাকলেও আর কোনো ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। দুর্বলের উপর সবলের অত্যাচার আর মানা হবে না বলেও স্পষ্ট জানালেন তিনি। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বিদেশ থেকে আগত সাংবাদিকরা বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ে জানতে চাইলে নতুন সরকারের অবস্থান কি হবে তা স্পষ্ট করেন তারেক রহমান। বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করেই বৈদেশিক সম্পর্ক। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. এত বড় জয়ে বিএনপি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এমন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে দেশের প্রচলিত আইনের ওপর আস্থা রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। Many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. সংবাদ সম্মেলনে অর্থনীতিকে গতিশীল, আইন শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন সবার জন্যই সমান, কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে
আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে, সেটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয়। শফিকুল হক, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয় রবিবার সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর যাবেন বাড্ডায় নাহিদ ইসলামের বাসায়। বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।